আজকে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দের জীবনের শেষের দিক নিয়ে। 1898 সাল স্বামীজি কলকাতায়, এবং সেই সময় মার্গারেট নোবেল, সিস্টার নিবেদিতা ইংল্যান্ডের সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি চলে এলেন কলকাতায় স্বামীজির আহ্বানে। তিনি নিজেকে নিবেদন করে দেবেন ভারত মাতার চরণে, তিনি নিবেদিতা হবেন। সঙ্গে আরো কয়েকজন বিদেশি নিয়ে এসছেন। কলকাতায় সেই সময় প্লেগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সারা ভারতবর্ষের মধ্যে আরেকটি স্থান হচ্ছে বোম্বাই, এবং এই প্লেগ দমনের জন্য ইংরেজ সরকার অনেক দমনমূলক নীতি নিয়েছেন, যা আমাদের ভারতীয়দের ওপর এক ধরনের অত্যাচারই বলা চলে। স্বামীজি এই প্লেগ নিবারণের জন্যে, স্বামীজি ছিলেন দার্জিলিংয়ে, যেই শুনলেন কলকাতায় এই প্লেগ মহামারীর আকার ধারণ করেছে, তার শরীর ভালো নয়, কিন্তু তিনি চলে এলেন কলকাতায় এবং ভগিনী নিবেদিতাকে সঙ্গে নিয়ে তিনি সেই প্লেগের সঙ্গে লড়াই শুরু করলেন। নিবেদিতা নিজে হাতে ঝাঁটা নিয়ে কলকাতার রাস্তা পরিষ্কার করছেন। সবাই দেখে অবাক। স্বামীজি খুব খুশি হচ্ছেন। তার শিষ্যা, যাকে তিনি তার বৃহৎ কর্মযজ্ঞের একটি অংশের দায়িত্ব দেবেন, তিনি দেখেও খুব খুশি হলেন। প্লেগ যখন ক্রমশ কমে এলো, স্বামীজির শরীরও তখন ভালো নয়, তিনি ঠিক করলেন এবার আমি যাব হিমালয়ে। হিমালয় তার চিরকালের একটি আকর্ষণ। স্বামী ঠাকুর বলতেন, নরেন্দ্র মহাদেব পর্বত তো কথা বলে না, আকাশের গায়ে মাথা তুলে দাঁড়িয়ে থেকে নীরবে ভারতবর্ষের মহিমা উচ্চারণ করে, বোঝাতে চায় নীল আকাশের গায়ে স্তব্ধ হয়ে এই যে আমার অবস্থান, এর মধ্যেই আছে ভারতের জীবন দর্শন, এর মধ্যেই আছে ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের কল্পনা, এবং এখানে যত দেবদেবী তারা চিন্তা করতে পারেন সবই এই হিমালয়ে। হিমালয় দেবভূমি বলা হয়, দেবভূমি হিমালয়। স্বামীজি তো এই হিমালয়ের প্রেমে অস্থির হয়ে উঠতেন, কেবলই বলতেন আমাকে চলে যেতে হবে ওখানে। ঠাকুর কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, নরেনকে সাবধানে রেখো, ও যদি একবার জানতে পারে ও কে, তাহলে কিন্তু ও আর দেহে থাকবে না। দেহ থেকে মুক্ত হয়ে যেখান থেকে তাকে অবতীর্ণ করিয়েছিলাম আবার সেখানে ফিরে যাবে। ঘটনাটা যেন সেই দিকেই চলেছে। আমেরিকায় তার বিরাট অভিযান শেষ করেছেন, এবং তিনি কিছুটা তৃপ্ত। ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তা, ভারতবর্ষের বেদান্ত, ভারতবর্ষের মহান দর্শন, তিনি বিদেশিদের মধ্যে, কোন বিদেশি? যারা মেটেরিয়ালিস্ট, যারা আধ্যাত্মিকতাকে অতটা পাত্তা দেয় না, তারা হেডনিস্ট, তাদের অনেকটা আমাদের এই চারবাক দর্শনের মতো, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। একটা জীবন নিয়ে এসেছো পৃথিবীতে, সেটাকে একেবারে নিংড়ে উপভোগ করো। স্বামীজি রকিফেলারকে বলেছিলেন, রকিফেলার যখন তাকে বলছেন, স্বামীজি এই পৃথিবী একটা কমলা লেবু, একটা গোল বস্তু, আমি এটাকে একেবারে পিষে সমস্ত রস বের করে উপভোগ করব। স্বামীজিও বলেছিলেন, হ্যাঁ আমিও তাই মনে করি, এটি একটি কমলা লেবু, তবে আমার অ্যাপ্রোচটা একটু অন্যরকম। আমি একবারে
সমস্ত রসটা এককালে নিংড়ে খেয়ে ফেলবো না, আমি আস্তে আস্তে একটু একটু করে রস বের করব। তো এই যে জীবনের মধ্যে একদিকে আধ্যাত্মিকতা, একদিকে জৈবিকতা, একদিকে ভোগ, একদিকে রোগ ইত্যাদি নিয়ে যে একটা পৃথিবীতে একটা জটিল একটা মানব সমাজ তৈরি হয়ে আছে, সেখানে স্বামীজি কি বার্তা দিতে এলেন? ঠাকুর স্বামীজিকে শিখিয়েছিলেন, সেটি হচ্ছে কি না, রসে বসে। স্বামীজিকে বারবার বলেছিলেন, দেখো এখানে বহু ধরনের স্তর আছে জীবনের, সকলকেই বেদান্ত দেওয়া যায় না, কিন্তু একটা সৎ জীবন তো দেওয়া যায়। সৎ পরিবার কি করে গঠন করতে হয় সেটা তো তাদের শেখানো যেতে পারে, তাদের তো দায়িত্বশীল নাগরিক করে তোলা যেতে পারে। সবাই গেরুয়া পরে হাতে লাঠি নিয়ে হর হর বোম বোম বলে হিমালয়ের দিকে চলে যাবে, তা তো হতে পারে না নরেন। তাহলে যেটা করতে হবে সেটা কি না, একটা ব্যালেন্স সোসাইটি তৈরি করতে হবে, এবং সেখানে প্রথমে মানুষকে বুঝতে হবে যে তুমি কি, তুমি ঈশ্বরের প্রতিনিধি, তোমার ভেতরেই তার ছন্দ আছে, স্পর্শ আছে। অতএব নিজেকে ভুলে যেও না। মৃত্যুর আগে একটা মৃত্যু হয়, সেটা হচ্ছে আত্মবিস্মৃতি। তাই এই আত্ম বেদান্তের আত্মা নয়, এই আত্মা হচ্ছে আমার ভেতরে যে শক্তি আছে, আমার ভেতরে যে শুভ শক্তির নির্যাস আছে, আমার ভেতরে যে আধ্যাত্মিকতা আছে। আমি তো জোর করে আধ্যাত্মিক চিন্তা করছি না, দেবদেবীর চিন্তা করছি না, তার এটার একটা কম্পার্টমেন্ট আমার মধ্যে আছে, সেখান থেকেই এগুলো আসছে। ঈশ্বর আমাদের সেইভাবেই তৈরি করেছেন। স্বামীজিকে সেই কথাই বলেছে, এবং স্বামীজি প্রথমে আমেরিকায় গেলেন, পাশ্চাত্যের মানুষকে আমাদের বার্তা দিলেন এবং তাদের বোঝালেন ভারতবর্ষ একটি প্রাচীন সভ্যতা, এখানকার মূল সুর হচ্ছে বেদান্ত, এখানকার অভিভাবক হচ্ছেন ঋষিরা, এবং তারা সবাই ভারতবর্ষের ঊর্ধ্বে হিমালয়বাসী, এবং সেখানে আমাদের দেব দেবী মন্দির তীর্থ ইত্যাদি জমাট বেঁধে আছে। তা স্বামীজি সেই কারণে হিমালয়ের প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ ছিল, সেই আকর্ষণ যেন ক্রমশ প্রবল হতে থাকলো। তিনি 1898 সালে তার বিদেশিনী শিষ্যাদের নিয়ে চলে গেলেন আলমোড়া, এবং সেখান থেকে ভ্রমণ করতে করতে চলে গেলেন কাশ্মীর। তার মূল উদ্দেশ্য হচ্ছে ভগিনী নিবেদিতা এবং তার সঙ্গে যারা অন্যান্যরা এসেছেন তাদেরকে ভারতবর্ষের মাহাত্ম্য অনুভব করানো। তিনি সেইটি চাইছেন, আর বিশেষভাবে নজর রেখেছেন নিবেদিতার দিকে। ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের জীবনের ব্যালেন্স দেখো, তুমি নিজের চোখে দেখো। পর্ণকুটিরে বাস করছে যে দরিদ্র মানুষ, সেও কিন্তু সন্ধ্যা নামলে হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে একটা কিছু বলতে চাইছে। কাকে? মানুষকে নয়, সে তার জীবন দেবতাকে বলতে চাইছে। এই সময় থেকে নরেন্দ্রনাথের হঠাৎ, স্বামী বিবেকানন্দের হঠাৎ সমস্ত কিছু, তার চিন্তা ভাবনা সব কিছু যেন ঘুরে গেল, এবং তিনি কাশ্মীরের ডাল লেকে শিকারায় তার এই বিদেশিনী শিষ্যাদের নিয়ে ভ্রমণ করছেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। শরীর ভালো নয়, তিনি বেশ বুঝতে পারছেন তার শক্তি কমে আসছে, বড় অল্প আয়ু নিয়ে এসেছিলেন। কি হলো, হঠাৎ তিনি একদিন অদৃশ্য হয়ে গেলেন। তিনি একটা আলাদা শিকারায় থাকতেন, দেখা গেল স্বামীজি নেই। বেশ কয়েকদিন পরে কোথায় গেলেন করতে করতে হঠাৎ স্বামীজি ফিরে এলেন। ফিরে এসে বললেন, আমি ক্ষীর ভবানীতে গিয়েছিলাম। এরপর নিবেদিতাকে নিয়ে তিনি অমরনাথ দর্শন করেছেন। সে একটা অদ্ভুত ভ্রমণ, অদ্ভুত তীর্থযাত্রা, অদ্ভুত কৃচ্ছ সাধন বলা যেতে পারে। সমস্ত নিয়ম মেনে তিনি অমরনাথ যাত্রা করেছিলেন, শরীরের দিকে কোনো দৃকপাত করেননি। যা যা করা উচিত একজন তীর্থযাত্রী সব করেছিলেন,
এবং সিস্টার নিবেদিতাকে বারবার বলছেন, প্রশ্ন করো না, এগুলো আমাদের ট্র্যাডিশন, সমস্ত তীর্থযাত্রী যা করেন আমরাও তাই করব। সেই ঠান্ডায় ঠান্ডা জলে স্নান, যা যা করার সমস্ত করছেন, নিজের শরীরের দিকে কোনো দৃকপাত নেই। ক্ষীর ভবানী থেকে ফিরে এসে তিনি বললেন, আমার মাথায় শিব চড়ে গেছেন এবং আমি জেনে গেছি আমি কে, এবং আমি জেনে গেছি আমি এই পৃথিবী থেকে কবে আমাকে চলে যেতে হবে। কিন্তু তিনি তার বিদেশিনীদের এই সামান্য কথাটুকু বলে আবার প্রসঙ্গটি ঘুরিয়ে নিলেন এবং তাদের ভারতবর্ষের পর্বত, নদী, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ট্র্যাডিশন, ভারতবর্ষের ঋষিদের জীবন, ভারতবর্ষের অতীত ইতিহাস তিনি প্রতিদিন তাদেরকে এমনভাবে বোঝাচ্ছেন, তার ইতিহাসের জ্ঞান দেখে তারা তো অবাক হয়ে যাচ্ছেন। এবং তার তো বিরাট মেধা ছিল, তাকে তো বই দেখতে হতো না, তিনি গড় করে সমস্ত বলে যাচ্ছেন সেই প্রাচীন ভারত থেকে আধুনিক ভারত কিভাবে তৈরি হচ্ছে এবং একের পর এক কি রাজবংশ আসছে এবং কোথায় কোথায় কি তীর্থ তৈরি হচ্ছে, কিভাবে বিদেশিরা আমাদের আক্রমণ করে সব ধ্বংস করে দিচ্ছে, আবার আমরা গঠন করে তুলছি। স্বামীজি তাদের বোঝাচ্ছেন, একে বলে ক্লাস নেওয়া, এবং তারা অভিভূত হয়ে যাচ্ছে, নে আমরা কোন দেশে এসেছি। এইবার হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন, ক্ষীর ভবানী থেকে ফিরে এলেন কয়েকদিন পরে, সম্পূর্ণ মুন্ডিত মস্তক এক অন্য স্বামীজি, অন্য বিবেকানন্দ। তারা দেখে তো অবাক, তিনি আছেন পৃথিবীতে কিন্তু নেই পৃথিবীতে, তিনি আছেন তাদের সঙ্গে কিন্তু তাদের সঙ্গে নেই। কোন সুদূরে তার মন বিরাট একটা ঐশ্বরিক পাখি হয়ে যেন উড়ে বেড়াচ্ছে, হেভেনলি বার্ড। এই সময় স্বামীজি তার বিদেশিনীদের একটু অন্যরকম চিন্তা ভাবনা, একটু খুশি করার জন্য একটু অন্য প্রসঙ্গ নিয়ে এলেন। সেই প্রসঙ্গটি হচ্ছে আমেরিকার স্বাধীনতা। তিনি বলতেন, আমি ইয়াঙ্কিদের ভালোবাসি, মার্কিনীদের আমি ভয়ঙ্কর ভালোবাসি। এবং তিনি বারবার বলতেন, আমি যে আমেরিকায় গিয়েছিলাম সেখানকার মাতৃশক্তি আমাকে সুরক্ষা দিয়েছে, তাদের মধ্যে যে মাতৃত্ব আছে দেখে আমি অবাক হয়ে গেছি, তাদের মধ্যে যে স্বাধীনতা আছে তাই দেখে আমার দু চোখে জল এসেছে। ভারতবর্ষের রমণীদের কি অবস্থা, তাদের কৃতিকে ওই জায়গায় উন্নীত করতে গেলে কি কি করা প্রয়োজন, কিন্তু আমরা যে পরাধীন। স্বামীজি ঠিক করলেন যে তিনি আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই 1898 সালের 4 জুলাই তিনি ঠিক করলেন যে আজ আমি আমেরিকার স্বাধীনতা দিবস পালন করব। তার নির্দেশে একটি শিকারাকে খুব সুন্দর করে ফুল, ফেস্টুন ইত্যাদি সাজানো হলো। তার বিদেশিনী শিষ্যারা একটি আমেরিকার পতাকা তৈরি করে ফেললেন এবং একটা অদ্ভুত সুন্দর কিন্তু কন্ট্রোলড, নিয়ন্ত্রিত একটি উৎসব পালন করা হলো। কোথায় আমেরিকা, কোথায় তার স্বাধীনতা লাভ? স্বামীজির মধ্যে সেই অনুরণন। অনেক বিপ্লব হয়েছে, কিন্তু স্বামীজি আমেরিকার বিপ্লবকে বড় শ্রদ্ধা করতেন, কারণ এই বিপ্লব আমেরিকার সমস্ত মানুষকে বন্ধন মুক্ত করেছে। সেই জন্যে তিনি আবার একটি কবিতা লিখে ফেললেন এই 4 জুলাইকে নিয়ে। সেটি ইংরেজিটা আমি আর পড়তে চাই না, হেডিংটা ছিল টু দি 4th July, behold the dark clouds melt away, behold the dark clouds melt away। আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কোন আকাশ? মানুষের জীবন আকাশ। শুরুটা করেছিলেন কিভাবে? that gathered thick at night and hung so like a gloomy pale above the earth. Before thy magic touch, the world awakes, the birds in chorus sing, the flowers raise their
star-like crowns, dew set and wave, the welcome fair. The lakes are opening wide in love. Their 100,000 lotus eyes. তিনি বর্ণনা করছেন প্রকৃতিকে, কি সুন্দর পৃথিবী। আকাশ মেঘমুক্ত হয়েছে, অন্ধকার সরে গেছে, আলোকিত চতুর্দিক ঝলমল করছে, স্বাধীনতার আলো, মুক্তির আলো, নিজেকে বন্ধন মুক্ত করার আলো। ফকচুরাই এই কবিতাটি আবার সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা অনুবাদ করেছেন, তার একটুখানি তো আমার পড়া উচিত, আমি সেইটি পড়ছি। এই কাশ্মীরের ঘটনা আর এক অলৌকিক ঘটনা। একদিন ডাল লেকের নৌকো থেকে স্বামীজি হঠাৎ অদৃশ্য, সেটি আগে বলেছি। তারপরে কিভাবে সেটি সাজানো হয়েছে, এবং এর আগে তিনি একটি ভয়ঙ্কর কাণ্ড করেছেন, কালিদি মাদার। এগুলি সবই ইংরেজিতে লেখা, কালিদি মাদার। সে কবিতাটির তো কোনো তুলনা নেই। স্বামীজির ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত দুটি কবিতার কথা বলছেন, কালিদি মাদার এবং ফকচুরাই, মানে স্বামীজির শ্রেষ্ঠ রচনা। এই কালিদি মাদারে যে কথা বলেছেন সে তো আমরা আগেই বলেছি। উডিয়ার্স কালীকে বলছেন মৃত্যুরূপা, আমি মরতে ভয় পাই না, মৃত্যুকে আমি বরণ করব, কারণ মৃত্যু হচ্ছে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ আর একটা জীবনের দিকে। মানুষের যে আরোহণ, এক জন্ম থেকে আরেক জন্ম, আরেক জন্ম থেকে আরেক জন্ম, সেটা নিচের দিকে যাবে না ওপর দিকে যাবে? তুমি কি ওপর দিকে সিঁড়ি ধাপে 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 ওপরে উঠতে 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 এক সময় মানুষ যেখানে দেবতার সীমা স্পর্শ করবে সেইখানে যাবে? আমাদের আধ্যাত্মিকতা সেই কথাই বলে। প্রতিটি জীবন থেকে তুমি শিক্ষা নেবে, প্রতিটি জীবন তোমার পরবর্তী জীবনের প্রস্তুতি তৈরি করে দেবে। এইভাবে ধীরে 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 তোমাকে ওপর দিকে উঠতে হবে। ক্লাইম্ব আপ, ক্লাইম্ব আপ। শেলি যেমন স্কাইলার্কের সঙ্গে তুলনা করেছেন, স্কাইলার্ক সোরিং হাই, ক্রমশ আকাশের ঊর্ধ্বে আরও ঊর্ধ্বে উঠে যাচ্ছে এবং অপূর্ব সুন্দর সঙ্গীত চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। স্বামীজি কালিদি মাদারে লিখতে গিয়ে বলেছিলেন যে আমি তোমাকে মৃত্যুরূপা কালী বলবো, আমি তোমার গলায় বনফুলের মালা পরিয়ে আমাকে বাঁচিয়ে রাখো, আমাকে জীবন দাও, আমাকে ভোগ দাও, এ আমি চাইবো না। মৃত্যুর কাছে জীবন চাইবো কেন? মৃত্যুর কাছে মহান মৃত্যু চাইবো। উডিয়ার্স মিজারি লাভ অ্যান্ড হাগ দি ফর্ম অফ ডেথ, ড্যান্স ইন ডিস্ট্রাকশনস, ড্যান্স টু হিম দি মাদার কামস। এই চারটি লাইন তো অসাধারণ। শ্রদ্ধেয় শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদার, তিনি একজন বিখ্যাত সাংবাদিক। তিনি স্বামীজির ওপর সুন্দর একটি জীবনী, খুব কনসাইজ এবং অথচ সব আছে সেখানে। বিবেকানন্দ চরিত, সেখানে তিনি ফকচুরাই কবিতার ইংরেজি এবং তারপরে তিনি নিজে সেটি অনুবাদ করেছেন। হ্যারো বিগলিত নিবিড় কৃষ্ণ, বারিদ পুঞ্জ গগনে, সারা নিশা ধরি ধরণী, আবরি ঘন ঘোর আবরণে, ঐন্দ্রজালিক স্পর্শে তোমার জাগিয়া উঠিল ধরা, বিহঙ্গ মুখর কুঞ্জ কানন, বন্দনা গীতি ভরা, তারকা নিন্দি শুভ্র শিশির কিরিটি পরিয়া শিরে, তব আবাহনে পুলকে আকুল, কুলো কুলো কাঁপে ধীরে, পূজা সম্ভার প্রেম পূরিত বক্ষে সাজায় রাখি, সরসী মেলিল তোমারে হেরিতে অযুত কমল আঁখি, বিশ্ব তোমাকে বরিয়া লইল সেদিন, এসেছে আজ, নব আবাহন করি গো গ্রহণ, আলোকের অধিরাজ। আজি এ অরুণ করুণায় তব মুগ্ধ জগৎবাসী, মুক্তি ছড়ায়ে আসিল তোমার কান্ত কিরণ রাশি। ভাবি দেখো তুমি নিখিল বিশ্ব তোমার দরসতরে, ভরি
যুগাচয় খুঁজিল তোমার কত না প্রদেশ পরে। জুড়ি কতজন গৃহ পরিজন ছিঁড়িয়া প্রণয় বিডোর। লোভিতে তোমায় লঙ্ঘি সাগর বসিল কাননে ঘোর। প্রতি পদে দলি শতেক বন্ধ পরাণ শঙ্কাহীন। তবে তো পূর্ণ করিয়া চেষ্টা দিল পুণ্য দিন। সফল হইল সাধনা ও প্রেম সার্থক বলিদান। সফল বেদনা ধন্য করিয়া সিদ্ধি লভিল স্থান। এই যে নিজেকে স্যাক্রিফাইস করে দাও। আমেরিকান রেভলিউশনের সময় যা হয়েছে, মানুষ নিজেকে দেশের স্বাধীনতার জন্য তারা অজস্র সংখ্যায় নিজের জীবন বিসর্জন দিয়েছে। মৃত্যু, তার আগে মৃত্যুরূপা কালী। মৃত্যুকে বরণ করতে শেখো, তবেই না তুমি জীবনের পূজারী হবে। তাই 4 জুলাই স্বামীজিকে বড় চঞ্চল করেছিল। তার কারণ তিনি তো চেয়েছিলেন, তখন তো ভারতবর্ষে পরাধীনতা মুক্তির জন্য একটা বিরাট ব্যাপার চলেছে, দীর্ঘ পরাধীনতার নাগপাশ, তার থেকে মুক্ত করার জন্যে দেশবাসী ছটফট করছে। কিন্তু সেই ব্যক্তিত্ব কোথায়, সেই চরিত্র কোথায়? নিজেকে নির্বিশেষে মৃত্যুর কাছে, মৃত্যুকে বরণ করার সংকল্প নিয়ে আমি মরব, আমি মরতে ভয় পাই না, তবেই না তাকে সে যোদ্ধা হবে। যে আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে যায় সে তো পারবে না। তাই আমেরিকার স্বাধীনতা এবং সেখানে যে মানুষের যে বলিদান, মানুষ যেভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, স্বামীজিকে মুগ্ধ করেছিল। এবং তিনি আবার এটার সঙ্গে কি তুলনা করছেন, আমরা নিজেদের মধ্যে কিন্তু পরাধীন হয়ে আছি, আমাদের ইন্দ্রিয়ের কাছে আমরা পরাধীন। অতএব এই যে দেশের স্বাধীনতা, মানুষের বহির্জীবনের স্বাধীনতা এবং মানুষের নিজের স্বাধীনতা এবং মানুষের বিকাশ, সেটা যেন কেমন, কেউ তো বলে দেয়নি ভোরের সূর্য যখন উদিত হবে সরোবরে কমল কেন ফোটে, কেন গাছ ভরে যায় ফুলে। তারা তো কখনো তাদের কাজ থেকে নিজেকে সরিয়ে রাখে না। তাদের যা স্বভাব, তাদের যা সৌন্দর্য, তাদের যা প্রকাশ, সেটি তো তারা করে চলেছে। তাহলে মানুষ, তুমি কেন ম্রিয়মান, তুমি কেন মুর্শে যাচ্ছ, তুমি কেন পদানত হচ্ছ? এই 4 জুলাই। আর একটা অদ্ভুত ব্যাপার, স্বামীজি বোধহয় ক্ষীরভবানী থেকে যে আদেশ পেয়েছিলেন, সিস্টারকে বলছেন আমার মাথায় শিব চড়ে বসে গেছে এবং আমি বেবার বুঝতে পেরেছি আমি কে, এবং আমি এখন প্রস্তুত, আমি মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত। মৃত্যু বলবো না, পরবর্তী জীবনকে বরণ করার জন্য আমি প্রস্তুত। স্বামীজির ব্যাখ্যায় মৃত্যু ছিল না, মৃত্যু ছিল না, ছিল বিকাশ, ছিল উন্মোচন, ছিল আরো আরোহণ। তা স্বামীজি সিস্টারকে সেই কথাই বলছেন, বলছেন যে তিনি আমাকে বলে দিয়েছেন, তিনি আমাকে নির্দিষ্ট করে দিয়েছেন আমি কবে এখান থেকে চলে যাব। ঠিক তাই স্বামীজি এই 4 জুলাই নিজেও দেহ রাখলেন। স্বামীজির জীবনীকাররা বলছেন এবং তার সহযোগীরা বলছেন, স্বামীজি যেন সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেলেন। আর দেশের কথা, আর বিদেশের কথা, আর প্রচারের কথা, আর নিজের কর্তৃত্বের কথা কিছুই বলছেন না। তিনি যেন নিজেকে নিবেদন করে দিয়েছেন মায়ের চরণতলে এবং তিনি অপেক্ষা করে আছেন যে আমাকে এবার যেতে হবে। মাই প্লে ইজ ডান, খেলা মোর হলো শেষ। এই শুনে তার যারা অনুগামী অনুরাগী ছিলেন তাদের চোখে জল আসত, কিন্তু কিছু তো করার নেই। ঠাকুর বলে গেছেন যেদিনও জানতে পারবে ওকে, সেদিন ওকে আর আটকে রাখা সম্ভব হবে না। এই যে আমেরিকার স্বাধীনতা, এই যে তার পুরো কাশ্মীরে শিকারায় ভ্রমণ, তার এই যে ক্ষীরভবানীতে যাওয়া,
নিবেদিতাকে সিস্টারকে নিয়ে তার অমরনাথ, তার জীবনের শেষ কালটা যেন একটা অভিযানের মতো। সেটা আমেরিকার অভিযানের থেকেও যেন আরো অন্য রকম। এবং এটি তিনি করেছিলেন কি কারণে না, তিনি এবার তার দেহটি এখানে রেখে তার যে সোল, তার যে আত্মা, তার যে চেতনা, তার যে চৈতন্য, তার যে শক্তি, তার যে প্রভাব, তিনি হু হু করে ওপর দিকে উঠে গিয়ে ঠাকুরের সঙ্গে মিলিত হবেন এই 4th of July। এটি একটা ভয়ঙ্কর রকমের তাৎপর্যপূর্ণ দিন, একটি দেশের স্বাধীনতা এবং স্বামীজিরও দেহ মুক্ত হয়ে স্বাধীন ঊর্ধ্বে আরোহণ। নমস্কার।